ইতিহাসের আনকোরা সংযোজন এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য বললেন এনটিসিবি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, বলছে প্রেস উইং। দ্রুত সিদ্ধান্তে পৌঁছার আশা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ থাকবে আরও 2 দিন। এবং ভাসমান দোকান আর যত্রতত্র পার্কিংয়ে যানজটের শহর বগুড়া। ভোগান্তিতে স্থানীয়রা, সংকট নিরসনের চেষ্টা চলছে দাবি ট্রাফিক বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। এবারে পাঠ্যতে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীরত্বগাথা, আর বইয়ের মলাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি দিয়েছে বাড়তি মাত্রা। এনটিসিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ইতিহাসের আনকোরা সংযোজন এবারের পাঠ্যের বাড়তি সৌন্দর্য। তবে কিছু ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বইয়ের সঙ্গতি অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাষ্ট্র যখন ভুল পথে, ঠিক তখনই জুলাই গণঅভ্যুত্থানে বদলে যায় বাংলাদেশ। তাই তো এই প্রজন্মের বীরত্বগাথার গল্প জানবে আগামী প্রজন্ম। নতুন বছরের পাঠ্য বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। গ্রাফিতিগুলো এই শিক্ষার্থীরাই দেওয়ালে এঁকেছে এবং এখানে তাদের যে স্বপ্নের কথাগুলো আছে, সেই স্বপ্নের কথাগুলো দেখে তারা যখন এই বইটা যখন খুলবে, তখন এই বইটাকে তাদের সবচেয়ে আপন মনে হবে। দেশে পাঠ্যপুস্তকে বানান ভুল সহ তথ্য ও ভাবগত অসঙ্গতি বহুদিনের। তবে এবছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। গুরুতর ভুল না হলেও বই উৎসবের শূন্যতা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ছোট্ট হৃদয়। এবার আমার বই পাই না, আমাদের অনেক খারাপ লাগতেছে। বইটা যদি তাড়াতাড়ি দিত আমাদের জন্য ভালো হইতো, পড়াটা আগে যেতাম। বইতে পাবে তো এটা ভালো লাগাই, বাস্তব জ্ঞান পাবে আর কি। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে। পাশাপাশি বিগত পাঠ্যর শেষ মলাটে শেখ হাসিনার বাণী চিরন্তন আর ছবি উঠিয়ে প্রতিস্থাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। আর নিজেদের শিল্পকর্মের বইয়ে দেখে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। যে সকল গ্রাফিতিগুলো আমরা নিজেরা করেছি, রাস্তায় এঁকেছি, আমরা কি 10 নাম্বার গিয়ে এঁকেছিলাম, এই জিনিসগুলো তো সেই সকল পরিস্ফুটিত করছে যে আমরা কি করেছি সেই সময়কার যে সকল জিনিস দেখে আমরা গিয়ে তখনকার ইন্সপিরেশনটা নিচ্ছি। গ্রাফিটিগুলো দেখলে খুবই নান্দনিক লাগে, তো এটা মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ত্রুটি বিচ্যুতি ক্ষমাযোগ্য হলেও সমালোচনাও পিছু ছাড়ছে না। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক জুলাই অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি সপ্তম শ্রেণীর বইয়ে সিথি কবিতার ছন্দ আর পংক্তিমালার অমিল, অশুদ্ধ স্বরবৃত্ত, মাত্রাগত এবং বিষয়বস্তু ও ভাষার অসঙ্গতির অভিযোগও তোলেন কেউ কেউ। মান পরিবর্তনটা হয় নাই, তবে সরকারের সব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। তবে এনসিটিভি চেয়ারম্যান বলছেন, গণ অভ্যুত্থানের ইতিহাস পড়ে শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। নবম দশম শ্রেণী পর্যন্ত 8টি কন্টেন্ট আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন রকমের ছবি ব্যবহার করেছি। কিছু কিছু তথ্যগত ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে আমরা পরে দেখতে পেলাম। আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধনী অনলাইন ভার্সনে দিয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তী সরকার এটি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আরেকটা যেটা বাজারে একটা চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখেই পাচ্ছেন। কিন্তু আসলে আমরা যেগুলো ডেটা পাচ্ছি বা যেগুলো
তথ্য পাচ্ছি যে অনেক সময়, বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় হতে বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সির ক্ষেত্রে ন্যূনতম হজযাত্রীর কোটা 1000 জন নির্ধারণ করা হয়েছে, যা আর কমবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, প্রক্রিয়া স্বচ্ছ করতেই সৌদি সরকার এমন উদ্যোগ নিয়েছে। কয়েকটি ছোট এজেন্সি মিলে একটি লিড এজেন্সি গঠন করেও হজ সংশ্লিষ্ট কার্যক্রম চালাতে পারবে বলেও জানান উপদেষ্টা। সারা দেশে আবারও শীত জেঁকে বসেছে। উত্তরের জনপদ পঞ্চগড়ে 7 ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ব্যাধি। এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এবার অন্যান্য প্রসঙ্গ। ভাসমান দোকান, যেখানে সেখানে পার্কিং ও অবৈধ যানবাহনের কারণে যানজটে নগরীতে পরিণত হয়েছে বগুড়া শহর। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, যানজট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়া শহরের প্রায় সবখানেই যানজট। এতে সময়মতো কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল কলেজগামী বাসও পড়ছে যানজটে। শহরবাসী বলছে, ভাসমান দোকান, অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে দোকান নির্মাণের কারণে যানজট তীব্র আকারে ধারণ করেছে। বগুড়ার মেন সমস্যা এই মুহূর্তে হচ্ছে যানজট। বগুড়াবাসী যানজটের খুবই দুর্বিষয় হয়ে পড়েছে। বগুড়া শহরে যানবাহন, গাড়ি, তারপরে মানুষ যাতায়াত অনেক বেশি হয়ে গেছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে মাঝে মাঝে তারা অভিযান চালায়, বাট ততটা কাজে আসে না। শহরের প্রধান সড়কে ভিড়, ময়লার স্তূপ, ওষুধের মার্কেটের সামনে শত শত মোটরসাইকেল, ভ্যান, যা যানজটের অন্যতম কারণ। বর্তমানে যে যানজট দেখতেছি, আমাদের দত্তবাড়ি থেকে আসতে যেখানে মোটরসাইকেলে 7-8 মিনিট লাগে, এখন সেখানে দেখা যাচ্ছে 20-25 মিনিট লাগে। আমাদের যেসব যানজট বা বিভিন্ন সমস্যা হচ্ছে, এসবের জন্য অবশ্যই আমাদের ফুটপাতটা আমাদেরকে ক্লিয়ার রাখাটা উচিত। তবে শহরের যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বগুড়া জেলা ট্রাফিক পুলিশ। আমরা যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা ট্রাফিকের একটা শৃঙ্খলতা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। শহরের যে জায়গাগুলোতে অবৈধ যে পার্কিং হচ্ছে, সেই অবৈধ পার্কিং গুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করছি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে তাদেরকে সতর্ক করি এবং এরপরে আমরা মামলা দায়ের করি। তবে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আসলে গাড়িগুলোতে যে পার্কিং করে রাখবে, সেই রকম পার্কিং প্লেস এবং সেই রকম পরিকল্পনা না থাকার কারণে এই ক্ষেত্রে প্রবলেমটা ফেস করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্তকরণ সহ জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার সমন্বিত কঠোর উদ্যোগ ছাড়া যানজট নিরসন অসম্ভব বলে মনে করেন সচেতন মহল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দিনাজপুরে আলু চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমন ধান ঘরে তোলার পরই জেলায় শুরু হয় আলু চাষ। তবে বরাবরের মতো সার ও বীজের দাম বেশি হওয়ায় কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়। কৃষি বিভাগ বলছে, আগাম জাতের আলুর বাজার দর ভালো হওয়ায় লাভবান হবেন কৃষক। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত দিনাজপুরে এখন মাঠ জুড়ে সবুজের সমারোহ। তরতাজা এই আলুর গাছগুলো এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। ভালো ফলের আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে আলু রোপণ, আর জানুয়ারি থেকে আলু উত্তোলন করেন এখানকার কৃষকরা। এই বছর আবহাওয়া ভালো থাকায় খুশি কৃষকরা। বললেন, আবাদ ভালো হলে তারা লাভবান হবেন। আলু মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নাই। তবে পচে বাতাস হলে একটু সমস্যা হবে। তা আমি আগামী যেগুলো লাগাইছি, এবার একটু বেশি লাগাইছি আলু। আলুটার ফলন খুব ভালো। এই আবহাওয়াটা আগে খুব খারাপ ছিল, এখন যে শীতের মৌসুমটা পড়ছে, এতে বোঝা যায় আলু আবার খুব লাভজনক। 200 মন 300 মন হয়, তাহলে মানে কিছু
লাভবান হবে। চিপস এবং ক্রেকাস তৈরির জন্য এখানকার আলু বিদেশে রপ্তানি হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, কৃষকদের সার সরবরাহ, আলু রোগবালাই সম্পর্কে সচেতন করা সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। এবারের আবহাওয়াটা সম্পূর্ণ আলু উৎপাদনের জন্য খুবই উপযোগী ছিল, আর এই এলাকার মাটি বরাবরের জন্য আলু উৎপাদনের জন্য খুবই ভালো, এবং আমাদের দিক থেকে সার্বিক যে পরামর্শ, সহযোগিতা, সার সরবরাহ, এই বিষয়গুলো যথেষ্টভাবে আমরা চেষ্টা করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দিনাজপুরে প্রতি বছর প্রায় 50,000 হেক্টর জমিতে আলু আবাদ হয় এবং উৎপাদন হয় 10 লক্ষ মেট্রিক টনের বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার রাজধানী নিত্যপণ্যের বাজারের হালচাল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ছুটির দিনে আজ কেমন দেখছেন রাজধানীর বাজার পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। রেখা, আপনি যেমনটি জানেন আসলে সপ্তাহের অন্যান্য যে দিনগুলো থাকে সেই দিনগুলোর তুলনায় শুক্রবার কিংবা যে সরকারি ছুটির যে দিনগুলো থাকে সেদিন কিন্তু আসলে বাজারে তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই বেশি হয় এবং ক্রেতার সমাগমটাও অনেকটুকুই বেশি হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য ছুটির দিন বা শুক্রবারের মতোই আমার পেছনে যে দেখছেন আপনি যে ক্রেতারা যারা রয়েছেন তারা আসলে এখানে আসছেন বাজারে, এবং এখন আমি আছি মোহাম্মদপুর টাউন হল বাজারে এবং সেখানে কিন্তু ক্রেতা সমাগম রয়েছে। কিন্তু এত ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযানগুলো রয়েছে কিংবা সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে যে সিন্ডিকেটগুলো ভাঙার, নিত্যপণ্যের বাজারের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামগুলোকে যেন নিয়ন্ত্রণে আনা যায়, তবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখন শীতের সময় এবং একদম পুরোদমে কিন্তু শীত চলছে, ফলে বাজারে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সেগুলোর দাম তুলনামূলকভাবে কিছুটা কম। তবে সেই অনুপাতে যদি আমি বাজারের অন্যান্য জিনিসের হিসাব করি সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু এখনও নিয়ন্ত্রণের অনেকটাই বাইরে। বিশেষ করে যেগুলোকে আমরা ব্যবসায়ীরা যেটাকে সালাদ আইটেম বলেন, বিশেষ করে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা লেটুস পাতা থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটুকুই চড়া এখন। এছাড়া যদি আমরা মাছের বাজারে যাই, শীতের মৌসুম, এখন কিন্তু আপনি জানেন যে খালবিল যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু হাওড় অঞ্চল থেকে প্রচুর মাছ আসে এবং এছাড়া চাষের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু বাজারে সয়লাভ। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের দামটা কিন্তু আজকেও তুলনামূলকভাবে অনেকটুকুই বেশি। এছাড়া বাজারে যে জিনিস দুটো আসলে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটির একটি হচ্ছে চালের বাজার। সেই চালের বাজারে আমরা এখন দেখছি প্রায় 100 টাকার কাছাকাছি চলে গেছে চালের দাম। এছাড়া যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলের যে সরবরাহের ঘাটতি ছিল সেই ঘাটতিটা কিন্তু এখনও পুষিয়ে ওঠা যায়নি, কারণ এখন আমরা বাজারে দেখছি যে সয়াবিন তেলের দামটাও যেরকম বেশি সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে এর যে চাহিদা সে অনুপাতে কিন্তু সরবরাহটাও কম। সুতরাং আসলে শুধুমাত্র বাজার মনিটরিংয়ের প্রতিশ্রুতি না, পূর্ণাঙ্গ একটি বাজার মনিটরিং ক্রেতারা দেখতে চাচ্ছেন, ভোক্তারা দেখতে চাচ্ছেন, যেন বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি যেন আসলে সিন্ডিকেটের কবল থেকে বের হয়ে সাধারণ জনগণ যেন স্বাভাবিকভাবে তাদের জীবনযাপনের যে মান সেটি যেন বজায় রাখতে পারেন, সেই চেষ্টাটি আসলে সরকারের করা দরকার। সেই জিনিসটি আসলে ভোক্তা সাধারণ বলছেন। আমার কাছে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ। চলে যাচ্ছি দেশের বাইরের খবরে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা জানান, বুধবার দুপুর 1টার দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউকনি মাউ শহরে সেনাবাহিনী বিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে ওই এলাকায় আগুনে 5 শতাধিক বাড়িঘর পুড়ে যায় বলেও জানান তিনি। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, স্টুডিওতে আপনাকে স্বাগত। শুভ সকাল। শুভ সকাল। আমরা আপনার সাথে আলোচনা করব, এর আগে বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনামগুলো একটু পড়ে নিতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথম আলো শিরোনাম করেছে, শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল, ট্রাক সেল বন্ধ, 83 লাখ পরিবার কার্ড বাতিল, জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। এছাড়া প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধতা পাবে না, চট্টগ্রামে নিয়ম ভেঙে প্লট বরাদ্দ।
এরপর দৈনিক ইত্তেফাক। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ফের শাহবাগে অবরোধ শহীদ মিনারের অবস্থান। লন্ডনের হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। সমকাল লিখেছে, আসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা। পরীক্ষা খনন, জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। বাংলাদেশ প্রতিনিধি করেছে, নির্বাচন যত দেরি হাসিনা ষড়যন্ত্র তত বাড়বে। জুলাই বিপ্লবের ঘোষণা সরকার দেবে না, বন্দীদের স্বজনদের আবার শাহবাগ অবরোধ। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দিতে পারবো না। যুগান্তরে শিরোনাম করেছে, দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল, বাদ পড়াদের বেশিরভাগই যোগ দিতে পারবেন। বিভিন্ন ক্যাডারের 10 কর্মকর্তা বরখাস্ত। ইন্টারনেট সহ 67 পণ্যের খরচ বাড়ল। বণিক বার্তা, রাশিয়ার সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল শেখ হাসিনা ও ভারত। বাজেট ও মডেল আওয়ামী লীগের শত পণ্যের শুল্ক ভ্যাট বাড়াল অভ্যুত্থানের সরকার। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট ডেপ নাও ইন আনইজি টেরিটরি, 3 ministries committees to oversee transfer of senior officials. ওকে জনাব সুমন, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। তো পত্রিকার শিরোনামগুলো দেখে আমি প্রথমে যেটা জানতে চাবো সেটা হচ্ছে, চলতি বছরে 2024-2025 অর্থ বছরে শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হলো। তো এই সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন। রেস্তোরাঁ, কিছু খাদ্যপণ্য, সিগারেট, অনেক কিছুর উপরই শুল্ক কর বাড়ালো। তো এতে আমাদের ভোগান্তি কেমন বাড়বে, এটা সম্পর্কে যদি আপনি আপনার অভিমতটা আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। এটি গত রাতে আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে, কিন্তু বিষয়টি আরও আগে, বেশ কয়েকদিন আগে, আপনার সম্ভবত 1 তারিখে এই বিষয় নিয়ে আপনার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়। সাধারণত এই বছরের অর্থ বছরের মাঝপথে এসে আপনার ওই ভ্যাট ট্যাক্স এগুলো বাড়ানোর রেওয়াজ নাই। হ্যাঁ, তো এখানে আজকের সংবাদে যেটা আছে যে একটা অনুদান, মানে আর্থিক সহায়তা আছে, বিদেশি এডিবির একটা সহায়তা আছে, সম্ভবত $470 মিলিয়ন। সেই সহায়তার শর্ত হচ্ছে যে কিছু নির্ধারিত পণ্যে বলে দেওয়া হয়েছে শুল্ক কর বাড়ানো হবে। তবে এটি সাধারণ মানুষের জন্য, যদি আমি সংক্ষেপে বলি, দুঃসংবাদ। কারণ হচ্ছে যে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে গত কয়েক বছর, 2-4 মাস নয়, গত 3 বছরের ওপরে আর কি, যে খুব হিমশিম খাচ্ছে, খুবই কষ্টে আছে সাধারণ মানুষ। দেখেন, একটা মৌসুম এখন আমন ধান উঠে আসছে, একেবারে ভরা মৌসুম, অথচ ঊর্ধ্বমুখী চালের বাজার। এটি নিয়ে গতকাল সম্ভবত বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেছেন যে সরকারের হাতে আলাদিনের চেরাগ নাই। মানুষ কষ্টে আছে, উনি স্বীকার করেছেন যে মানুষ কষ্টে আছে। হ্যাঁ, কিন্তু তারপরে বলেছেন যে কষ্ট লাঘবের জন্য ওনার তো কিছু করা উচিত। এক্স্যাক্টলি, উনি বলেছেন সরকারের হাতে আলাদিনের চেরাগ নাই যে রাতারাতি এই মানে কষ্ট দূর করে দেবে। তো আলাদিনের চেরাগ না থাকলে বানাতে হবে সরকারকে। সহজ হিসেব যদি আমজনতার মানে কথা যদি বলি যে আলাদিনের চেরাগ নাই, বানাতে হবে, বিকল্প কি খুঁজে বের করতে হবে। উনি নিজেই এও স্বীকার করেছেন যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে মজুতদারির মাধ্যমে। তো কয়জন মজুতদার কি 18 কোটি মানুষই? আপনারা কি করেন? মজুতদারি ভাঙেন, সিন্ডিকেট ভাঙেন, তাহলেই তো সংকটের সমাধান হয়। আলাদিনের চেরাগ দরকার নাই। তো আমরা কি অপেক্ষায় থাকবো এই সংস্কারের বলতে, সংস্কারের মাঝখানে আমাদের সিন্ডিকেটটা ভাঙা হবে, সিন্ডিকেট ভেঙে সংস্কার করা হবে? সংস্কার, এই সিন্ডিকেট ভাঙাটাই একটা সংস্কার। বিষয়টা হচ্ছে উনি যেভাবে কথা বলছেন, আলাদিনের চেরাগ তো দরকার নাই, মানুষ আলাদিনের চেরাগ চায় না, অত শর্টকাট চায় না। বাঙালি লড়াকু, যুদ্ধ করে, তারা যুদ্ধ করে টিকে থাকতে চায়। উনি বলছেন যে অন্যায়ভাবে মজুত করা হয়েছে, তো সেই মজুতদারিটা বন্ধ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। শুল্ক, চাল আমদানিতে শুল্ক কমায় দেওয়া হয়েছে। সো এই অবস্থার মধ্যে বিষয়টা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক সরকারের জন্য যত কঠিন একটা নির্বাচিত সরকারের জন্য, তার চেয়ে এই অন্তর্বর্তী সরকারের জন্য সহজ। তাদের কোনো পক্ষ বিপক্ষ নাই, সবাই প্রতিপক্ষ, শুধু জনগণ তাদের পক্ষ। সুতরাং পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বিষয়টা এইখানে। তো এখন এই অবস্থার মধ্যে আপনার 100-র বেশি পণ্যে যদি শুল্ক কর বাড়ানো হয়, এর মধ্যে মানে একেবারে বেশিরভাগগুলোই ভোগ্যপণ্য, নিত্য সামগ্রী, ওষুধপত্র আছে। এখন
কোটি কোটি মানুষ ফোনে কথা বলে, মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার, এইটার খরচ বাড়বে। রেস্তোরাঁয় বসে আপনি খাবেন, সেখানে খরচ বাড়বে। মানুষ তো এমনি মানে সীমাহীন দুরবস্থায় আছে। এর মধ্যে এইটা একেবারে এক কথায় যদি বলি দুঃসংবাদ। এর মধ্যে আরও একটি খবর পাশাপাশি আছে, দেখেন যে ট্রাক সেল 2 ধরনের জি টিসিবি একটা গত অক্টোবরে শুরু করছিল পণ্য বিক্রি, যে একেবারে নিত্য পণ্যগুলো সম্ভবত চাল, ডাল, তেল এরকম এই পণ্যগুলো বিক্রি করছিল। এতে নিম্ন আয়ের, সীমিত আয়ের মানুষগুলো সত্যিকার অর্থে উপকৃত হচ্ছিল। আমরা তার প্রমাণ পেতাম। রাজধানীর রাস্তায় চলতে ফিরতে দেখা যেত যে ট্রাকের পিছিয়ে বিরাট বড় লাইন। হ্যাঁ, আপনার পণ্য দেওয়া শুরু করবে সকাল 9টায় বা 10টায়, ভোরবেলায় এসে একেবারে কাকডাকা ভরে এসে মানুষ লাইনে দাঁড়িয়েছে। অনেক বড় উপকৃত হতো বলেই তো এত বড় লাইন। নিশ্চয়ই। এর মধ্যে 43 লাখ পরিবারকে কার্ড বাতিল করে এটা আরো একটি যে তারা ফ্যামিলি কার্ড নামে একটা মানে রেজিস্ট্রেশন সিস্টেম করে নিয়ে কার্ড দিচ্ছিল। তো দুর্নীতির দায়ে 43 লাখ, সম্ভবত 1 কোটি পরিবার প্লাস মাইনাস 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তো 1 কোটির মধ্যে আবার যদি 43 লাখই বাদ হয়ে যায়, তাহলে কেন বাদ হলো, কি দুর্নীতি ছিল, এটা তো দেখতে হবে। বাদ করে দেওয়া তো সমস্যার সমাধান না, এটা দেখে এটার সমাধান করা যেতে পারে। আবার আরও একটি এখানে বিষয় ছিল যে কৃষি বিপণন অধিদপ্তর তারাও ভর্তুকি মূল্যে কিছু পণ্য, নিত্য পণ্য বিক্রি করছিল। সেই জিনিসটাও বন্ধ হয়ে গেছে, সম্ভবত গতকাল বা তার আগের দিন বন্ধ হয়ে গেছে। তো এই সব কিছু বন্ধ করে দেওয়া, আবার অন্যখানে কর শুল্ক বাড়িয়ে দেওয়া, এটা মানুষের জন্য ভালো খবর নয়। নিম্ন আয়ের মানুষের জন্য, সীমিত আয়ের মানুষের জন্য, একেবারেই গুটি কয়েক যাদের আয়ের হিসাব নাই, যাদের আয় যদি সহজ করে বলি যে সবভাবে আসে, বৈধ অবৈধ সবভাবে আয় আসে, তারা ছাড়া আর সব মানুষই, দেশের বেশিরভাগ মানুষই এতে কষ্ট করে যাবেন, কোনো সন্দেহ নেই। আমরা আশা করব যে এই বিষয়ে আমরা প্রত্যাশা করি সরকার খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা আশা করি আমাদের সংস্থা খুব দ্রুত এই বিষয়টা ভালোভাবে দেখুক। দেন আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে, এই সম্পর্কে যদি আপনি ছোট্ট করে আমাদের একটু আপনার মতামতটা জানান। এটা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল সংবাদ সম্মেলন করে সেখানে উপদেষ্টা মাহফুজ আলম এটি বলেছেন। তো এটি নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়ে গেল। এর আগে আমরা জানি যে আপনার গত 31 ডিসেম্বর এই ঘোষণাপত্র ঘোষণার মানে উপস্থাপনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো সেখানে বলা যায় সরকার একরকম থামিয়ে দিল। সরকার কিছু বক্তব্য দিল যে এই ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পৃক্ততা নাই, সরকার আলাদা করে ঘোষণাপত্র দেবে। এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, শফিকুল আলম বললেন। তো এই থেকে মনে হয়েছিল যে সরকারই এই বিষয় নিয়ে কাজ করছে বা করবে, উদ্যোগ নেবে। তারপর গতকাল উনি বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে সরকার ঘোষণাপত্র দেবে না, সরকার সহযোগিতা করবে। তো সেটিও হতে পারে। উনি বলছেন আরও যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহ থেকেই বৈঠক করবে, এই বৈঠক করে সিদ্ধান্ত হবে ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না। বিষয়টি একেবারে যদিও অস্পষ্ট কিন্তু সহজ নয়, একটু জটিল। ঘোষণাপত্রের ইস্যুগুলো, বিষয়গুলো একটু জটিল, সেটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। হ্যাঁ, যার কারণে উনি এখন যেটা বলছেন, আমি মনে করি যে যদি রাজনৈতিক দলগুলো বা সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সব পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে একটা আপনার স্থির করা হবে, বিষয়বস্তু স্থির করে সেই বিষয়গুলোই উপস্থাপন করা হবে ঘোষণাপত্র হিসেবে। যদি এখানে ঐকমত্য তৈরি হয় তাহলে একটি ভালো কিছু হবে আশা করা যায়। ওকে জনাব সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইতিহাসের আনকোরা সংযোজন এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য, বললেন এনটিসিবি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, বলছে প্রেস উইং। দ্রুত সিদ্ধান্তে পৌঁছার আশা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ থাকবে আরও 2 দিন। এবং
ভাসমান দোকান আর যত্রতত্র পার্কিংয়ে যানজটের শহর বগুড়া। ভোগান্তিতে স্থানীয়রা, সংকট নিরসনের চেষ্টা চলছে দাবি ট্রাফিক বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।